আসসালামু আলাইকুম। বেসিক ফিজিক্স একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব ইন্টারমিডিয়েট পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের ভৌত জগৎ ও পরিমাপ অধ্যায়ের বোর্ডে আসা বিভিন্ন এমসিকিউ প্রশ্নের সমাধান। আমরা গত ক্লাসে 1 থেকে 20 পর্যন্ত প্রশ্নের সমাধান করেছিলাম। আজকে সমাধান করব 21 থেকে 40 পর্যন্ত। 21 নম্বর প্রশ্ন বলা আছে, প্রকৃত মান ও পরিমাপ মানের পার্থক্যকে কোন ত্রুটি বলে? আমরা প্রকৃত মান থেকে পরিমাপ মানকে যদি আমরা বিয়োগ করে দেই তাহলে আমরা যেটা পাই সেটি পাই আমরা পরম ত্রুটি, অর্থাৎ এই ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 22 বলা আছে, নিচের কোনটি পর্যবেক্ষণমূলক ত্রুটি? আমরা পর্যবেক্ষণ করার সময় যে ত্রুটিটি পাই সেটি কিন্তু হচ্ছে পর্যবেক্ষণমূলক ত্রুটি। সেটি হচ্ছে ক নাম্বার লম্বন ত্রুটি, পিছর ত্রুটি, লেবেল ত্রুটি, এলোমেলো ত্রুটি। এই পিছর ত্রুটি হচ্ছে যন্ত্রের ত্রুটি এবং লেবেল ত্রুটি হচ্ছে যন্ত্রের ত্রুটি এবং এলোমেলো ত্রুটি হচ্ছে এটি কোনো ত্রুটি নয়। এই জন্য আমরা পর্যবেক্ষণমূলক যে ত্রুটিটি থাকবে সেটি কিন্তু হচ্ছে লম্বন ত্রুটি, অর্থাৎ আমরা পর্যবেক্ষণ করার সময় এই ত্রুটিটি করে থাকি, লম্বন ত্রুটি। এই লম্বন ত্রুটি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 23 বলা আছে, সরল দোলকের সাহায্যে কোন স্থানে জি এর মান পাওয়া গেল 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, ওই স্থানে জি এর প্রকৃত মান 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে পরিমাপের শতকরা ত্রুটি কত? আমরা যদি এটা বের করি শতকরা ত্রুটি, তাহলে আমরা নিচে আমরা আদর্শ মানটি দিব, অর্থাৎ প্রকৃত মানটি দিব। প্রকৃত মান ছিল 9.81, এটি দিব আমরা নিচে, এবং তারপর উপরে এটা আমরা পার্থক্য দিব, অর্থাৎ 10 মাইনাস 9.81 দিব। এই যে এক্ষেত্রে আমরা পেয়েছি 10, পরিমাপ করে 10 পেয়েছি এবং প্রকৃত মানের পার্থক্য দিব। পার্থক্য দেওয়ার পরে আমরা এটাকে 100 দ্বারা গুণ দিয়ে দিব। যদি 100 দ্বারা গুণ দিই তাহলে আমরা যে মানটি এখানে আমরা পাবো সেটি পাবো 1.93%। 1.93% কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ এই ঘ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 24 বলা আছে, একটি বৃত্তের পরিমাপক ব্যাসার্ধ 5 ± 2% সেন্টিমিটার হলে ক্ষেত্রফল পরিমাপের শতকরা ত্রুটি কত? এক্ষেত্রে আমাদের দেয়া রয়েছে ব্যাসার্ধ, কিন্তু আমাদের চেয়েছে কিন্তু ক্ষেত্রফল পরিমাপের শতকরা ত্রুটি। তাহলে ব্যাসার্ধ পরিমাপের শতকরা যে ত্রুটিটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আমাদের 2%। এই জন্য আমরা জানি যে ব্যাসার্ধ পরিমাপের যে ত্রুটিটা পাবো তার ক্ষেত্রফল পরিমাপে সেই ত্রুটিটি হচ্ছে ব্যাসার্ধ পরিমাপের ত্রুটির দ্বিগুণ। এজন্য আমরা আগে ব্যাসার্ধ পরিমাপের ত্রুটিটি বের করে নিব। আমরা যদি ব্যাসার্ধ পরিমাপের ত্রুটিটি আগে বের করে নিই তাহলে আমরা জানি ডেল আর বাই আর এটি হচ্ছে 100%। এটি হচ্ছে আমাদের ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি। এর সাথে যদি আমরা 2 গুণ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি পাবো। তাহলে এর সাথে যদি আমরা 2 গুণ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা ক্ষেত্রফল পরিমাপের ত্রুটিটি পেয়ে যাব। এই জন্য আমরা এই ব্যাসার্ধ পরিমাপের যে ত্রুটিটি যেটা পাবো সেটা আমরা যদি ক্যালকুলেশন করি, এই ডেল আর এর মান হচ্ছে 2%। এটি কিন্তু ডেল আর এর মান। এটি যদি 2% হয় তাহলে এটাকে আমরা একটু ভেঙে লিখবো পার্সেন্টটাকে, তাহলে পাবো আমরা 0.02। এটা আমরা পাবো এই 2%-এর জন্য এটা। এবং আর এই ক্ষেত্রে আর হচ্ছে আমাদের এই যেটা, আর হচ্ছে আমাদের নিচেরটা, তাহলে আর হচ্ছে আমাদের 5 গুণন হচ্ছে 100%, গুণন হচ্ছে 100%। তাহলে এই ক্ষেত্রে আমরা যে মানটি পাবো এর সাথে কিন্তু আবার আমাদের 2 গুণ দিতে হবে। এই যে এখানে যে আমাদের 2 রয়েছে এই 2টি কিন্তু আমাদের গুণ দিতে হবে। এই 2 কে যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে আমরা যে মানটি পাবো সেটি পাবো 0.8, অর্থাৎ 0.8% কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 25 বলা আছে, লেভেল ত্রুটি কোন যন্ত্রের পরিমাপের জন্য প্রযোজ্য? অর্থাৎ লেভেল ত্রুটি এটি কিন্তু আমরা পাবো স্ফেরোমিটারের ক্ষেত্রে, অর্থাৎ ঘ নাম্বার অপশন। এই ঘ নাম্বারের অপশনের ক্ষেত্রে আমাদের লেভেল ত্রুটিটা কাজ করবে। মিটার স্কেলে কিন্তু লেভেল করতে হয় না, স্কুপ স্কেলে লেভেল করতে হয় না, উচ্চস্থিতি নিচে কিন্তু লেভেল করতে হয় না, অর্থাৎ এটি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 26 বলা আছে, কোন গোলকের ব্যাসার্ধের প্রকৃত মান 3 সেন্টিমিটার এবং পরিমাপ মান 2.98 সেন্টিমিটার, গোলকটির আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত? এখানে যেহেতু আয়তন পরিমাপের ত্রুটি চেয়েছে তাহলে আমরা আগে ব্যাসার্ধ পরিমাপের ত্রুটিটি বের করার পর আয়তন পরিমাপের ত্রুটি বের করার জন্য 3 দিয়ে গুণ দিয়ে দিব। আমরা জানি যে ব্যাসার্ধ পরিমাপের যে ত্রুটি সেটি হচ্ছে ডেল আর বাই আর ইন্টু হচ্ছে 100%। এই যে এটি হচ্ছে ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি, এর সাথে যদি আমরা 3 যদি গুণ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা আয়তনের শতকরা ত্রুটিটি পেয়ে যাব। এই জন্য আমরা এটির সাথে যদি আমরা 3 গুণ দিয়ে দিই তাহলে 3 গুণন এই ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি, এই ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি যদি আমরা বের করি তাহলে ডেল আর এর মানটা আমরা এভাবে বের করব যে ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি অর্থাৎ পার্থক্য আমরা নিচে লিখবো প্রকৃত মান ছিল আমাদের 3, অর্থাৎ এই যে প্রকৃত মান কিন্তু আমাদের ছিল 3 এইচসি। তারপর উপরে লিখবো কি আমরা এই প্রকৃত মান এবং পরিমাপ মানের পার্থক্য, অর্থাৎ আমরা এক্ষেত্রে লিখবো 3 মাইনাস 2.98 ইন্টু হচ্ছে 100%, ইন্টু হচ্ছে আমাদের 100%। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, উপরে রয়েছে 3 মাইনাস 2.98 এবং নিচে রয়েছে 3, অর্থাৎ উপরে রয়েছে ডেল আর বাই আর ইন্টু 100%। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যে মানটি পাবো সেটি পাবো আমরা 1.98%। 1.98% এটি কিন্তু প্রায় প্রায় হচ্ছে 2 এর কাছাকাছি। সুতরাং এটি এখানে যেহেতু অপশন আমাদের 2% দেওয়া রয়েছে ঘ নম্বর অপশন, অর্থাৎ এই ঘ নম্বরই কিন্তু হচ্ছে এই প্রশ্নের
সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 27। 27-এ বলা আছে একটি গোলকের ব্যাসার্ধ d সমান 10 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার হলে এর আয়তনের শতকরা ত্রুটি কত? তাহলে আমরা আগে ব্যাসার্ধের শতকরা ত্রুটিটা বের করব। ব্যাসার্ধের শতকরা ত্রুটি হচ্ছে ডেল আর বাই আর, এটা হচ্ছে 100%, এটা হচ্ছে ব্যাসার্ধের শতকরা ত্রুটি। এর সাথে আমরা 3 যদি গুণ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা আয়তনের শতকরা ত্রুটি পাবো। এটাকে যদি কাজ করি তাহলে 3 গুণন এই ডেল আর, এই ডেল আর এর মান হচ্ছে আমাদের এইটা 0.01, 0.1, এটি ছিল আমাদের ডেল আর, এবং আর এর মান ছিল আমাদের 10 ডিভাইড বাই 10 ইন্টু হচ্ছে 100%। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো সেটা পাবো আমরা 3%, অর্থাৎ এই ঘ নাম্বার অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 28। 28-এ বলা আছে পরিমাপের ধনাত্মক ও ঋণাত্মক উভয় প্রকার ত্রুটি কোন কারণে হয়? অর্থাৎ এটি যন্ত্রের কারণে হয়। ধনাত্মক ত্রুটি ও ঋণাত্মক ত্রুটি কিন্তু যন্ত্রের কারণে হয়, এটি মানুষের কারণে হয় না, অর্থাৎ ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 29। 29-এ বলা আছে পুনরাবৃত্তিক ত্রুটি কোনটি? পুনরাবৃত্তিক ত্রুটি স্কুবোধের শূন্য ত্রুটি, দৃষ্টিভ্রম ত্রুটি, সামগ্রিক ত্রুটি, অনিয়মিত ত্রুটি। অর্থাৎ পুনরাবৃত্তি ত্রুটি কিন্তু হচ্ছে স্কুবোধের শূন্য ত্রুটি, কারণ স্কুবোধের শূন্য ত্রুটি বারবার সেখান থেকে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এটি হচ্ছে পুনরাবৃত্তিক ত্রুটি। কিন্তু দৃষ্টি ভ্রম ত্রুটি অর্থাৎ একবার আমরা ভালো দেখলেও দ্বিতীয়বার কিন্তু খারাপ দেখবো, এরকম কিন্তু বারবার কিন্তু দৃষ্টি ভ্রম হবে না, এই জন্য এটি কিন্তু পুনরাবৃত্তিক ত্রুটি হবে না। অর্থাৎ পুনরাবৃত্তিক ত্রুটি হচ্ছে স্কুবোধের শূন্য ত্রুটি হচ্ছে পুনরাবৃত্তিক ত্রুটি। তারপর প্রশ্ন নম্বর 30। 30-এ বলা আছে নিচের কোন ত্রুটি শুধু স্ক্রু জাতীয় যন্ত্রে থাকে? শুধু স্ক্রু জাতীয় যন্ত্রে থাকে নিচের কোন ত্রুটি? যদি কোনো স্ক্রু যদি ঢিলা হয়ে যায় তখন যে ত্রুটিটি দেখা দেয় তখন তাকে বলা পিছর ত্রুটি, অর্থাৎ স্ক্রু জাতীয় যন্ত্রের মধ্যে যে ত্রুটি থাকে সেটি হচ্ছে পিছর ত্রুটি। স্ক্রু ঢিলা হলে যে যন্ত্রের সমস্যা হয় তখন তাকে পিছর ত্রুটি বলা হয়। তারপর প্রশ্ন নম্বর 31। 31-এ বলা আছে একটি গোলকের পরিমাপ ব্যাসার্ধ 2.5 প্লাস মাইনাস 0.2 সেন্টিমিটার হলে এর আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত? আমরা জানি যে ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তাহলে এর আয়তন পরিমাপের যদি শতকরা ত্রুটি বের করি তাহলে আমরা আগে যে কাজটি করব, আমরা এই ব্যাসার্ধের শতকরা ত্রুটি ডেল আর বাই আর ইন্টু হচ্ছে 100%, এটা দিয়ে ব্যাসার্ধের শতকরা ত্রুটি বের করব। এর সাথে 3 দিয়ে যদি গুণ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা আয়তনের শতকরা ত্রুটি পাবো। তাহলে আয়তনের শতকরা ত্রুটি পাওয়ার জন্য 3 আমরা গুণ দিয়ে দিয়েছি। আর ব্যাসার্ধের ক্ষেত্রে যদি আমরা দেখি যে ডেল আর এর মান কিন্তু হচ্ছে আমাদের 0.2, উপরে হচ্ছে 0.2, আর এই আর এর মান কিন্তু হচ্ছে 2.5, তাহলে 2.5 ইন্টু হচ্ছে 100%, এটি হচ্ছে আমাদের এটির সাথে যদি সম্পূর্ণ যদি গুণ দেওয়া হয় তখন আমরা যে উত্তরটি পাবো সেটি হচ্ছে 24%, অর্থাৎ এই 24%ই কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ এই ঘ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা ধারাবাহিকভাবে ইন্টারমিডিয়েট পদার্থবিজ্ঞানের প্রথম পত্র, দ্বিতীয় পত্রের বোর্ড পরীক্ষা ও অ্যাডমিশন টেস্টের এমসিকিউ গুলো নিয়মিত ভিডিও আকারে প্রকাশ করে থাকি। ধন্যবাদ। তারপর আমরা দেখবো প্রশ্ন 32। 32-এ বলা আছে পরিমাপের যথার্থতা কার সাথে সম্পর্কিত? অর্থাৎ পরিমাপ করার সময় এর যথার্থতা কার সাথে সম্পর্কিত? সেটি হচ্ছে ত্রুটির সাথে, অর্থাৎ ত্রুটি যদি কম বেশি হয় তাহলে কিন্তু যথার্থতা এর সাথে জড়িত রয়েছে, অর্থাৎ ত্রুটির সাথে সম্পর্কিত, এটি সঠিক। এরপরে পরিমাপ করতে গিয়ে আমাদের যন্ত্রের সাথেও কিন্তু এই পরিমাপের যথার্থতা সম্পর্কিত, অর্থাৎ 2 হচ্ছে সঠিক। তারপর 3 নাম্বার ভুলের সাথে যথার্থতা সম্পর্কিত আছে কিনা? ভুলের সাথেও কিন্তু যথাযথ সম্পর্কিত আছে, কারণ আমাদের যদি ভুলের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু পরিমাপটি ভুল হয়ে যাবে, এবং যদি সেক্ষেত্রে আমরা যদি ভুলের পরিমাণ অর্থাৎ ত্রুটির পরিমাণ যদি আমরা আমাদের যে ব্যক্তিগত যে ভুল থাকে এই ভুলের পরিমাণ যদি আমরা কম করি তাহলে কিন্তু পরিমাপের যথার্থতা ভালো হবে, অর্থাৎ ভুলের উপরে কিন্তু নির্ভর করে, অর্থাৎ 1, 2, 3 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ঘ নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 33। প্রশ্ন নম্বর 33টি দেখার জন্য আমাদের একটি উদ্দীপকের সহায়তা নিতে হবে। এক্ষেত্রে বলা আছে কোন বস্তুর ভর 100 কেজি প্লাস মাইনাস 2% এবং এর আয়তন 100 প্লাস মাইনাস 3% ঘনমিটার। এই নির্দিষ্ট আলোকে 33 ও 34 নং প্রশ্নের উত্তর দাও। 33 নং প্রশ্ন বলা আছে ওই বস্তুর ঘনত্বের শতকরা ত্রুটি কত? আমরা জানি যে ঘনত্বের শতকরা যে ত্রুটি সেটি হচ্ছে আমাদের এই ঘনত্বের শতকরা ত্রুটি যদি আমরা বের করতে চাই তাহলে সেটি হচ্ছে বস্তুর ভরের শতকরা ত্রুটি, এবং এই আয়তনের শতকরা যে ত্রুটি রয়েছে, এই যে ভরের শতকরা ত্রুটি রয়েছে আমাদের 2% এবং আয়তনের শতকরা ত্রুটি রয়েছে 3%। এই ভরের শতকরা ত্রুটি এবং আয়তনের শতকরা ত্রুটির এর যোগফল কিন্তু ঘনত্বের শতকরা ত্রুটি, এই জন্য সেটি কিন্তু হচ্ছে আমাদের 2% প্লাস হচ্ছে 3%, এক্ষেত্রে হচ্ছে আমাদের মোট হচ্ছে 5%। এই 5% কিন্তু হচ্ছে ঘনত্বের শতকরা ত্রুটি, অর্থাৎ খ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 34। 34-এ বলা আছে ওই বস্তুটির ঘনত্বের পরম ত্রুটির সঠিক মান কোনটি? এটিকে যদি আমরা একটু দেখি যে ওই বস্তুটির ঘনত্বের পরম ত্রুটির সঠিক মান কোনটি, তাহলে আমরা যে কাজটি করব, আমরা ওই বস্তুটির ঘনত্বের পরম ত্রুটির একটি সূত্র রয়েছে, ঘনত্বের শতকরা ত্রুটি আমাদের কিন্তু চেয়েছে এই যে ডেল রো এর মানটি কিন্তু আমাদের চেয়েছে, ডেল রো এর মানটি কিন্তু আমাদের
চেয়েছে। এটির মান আমাদের চেয়েছে ঘনত্বের পরম ত্রুটির মান, অর্থাৎ এই ক্ষেত্রে পরম ত্রুটি হচ্ছে পার্থক্য, এই মানটি কিন্তু আমাদের চেয়েছে। এখন আমরা এই ঘনত্বের শতকরা ত্রুটি এটি কিন্তু আমরা জানি অলরেডি 5%, কারণ আমরা এই 33 নম্বর যে প্রশ্নটি পেয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু ঘনত্বের শতকরা ত্রুটি পেয়েছিলাম আমরা 5%। তাহলে এটা যদি 5% হয়ে থাকে তাহলে আমাদের মান চেয়েছে ডেল রো, এটার মান চেয়েছে, আর রো এখানে থাকলো ইন্টু হচ্ছে 100%। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এক্ষেত্রে আমরা পাবো পার্সেন্ট পার্সেন্ট যদি চলে যায় তাহলে এক্ষেত্রে 5 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে 1 সমান আমরা পাবো ডেল রো ডিভাইড বাই রো ইন্টু হচ্ছে আমাদের 20, অর্থাৎ 5 20 হচ্ছে 100। এক্ষেত্রে পার্সেন্ট পার্সেন্ট কিন্তু চলে গেছে, কাটাকাটি করার পর কিন্তু আমাদের এটা রয়েছে। তাহলে আমরা এখান থেকে ডেল রো সমান এটা লিখতে পারবো, ডেল রো সমান আমরা লিখতে পারবো রো ডিভাইড বাই 20, এটা কিন্তু আমরা লিখতে পারবো। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, অর্থাৎ এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, রো হচ্ছে ঘনত্ব, ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন, এক্ষেত্রে হচ্ছে 20। এক্ষেত্রে যদি আমরা দেখি বস্তুটি ভর রয়েছে 100, অর্থাৎ উদ্দীপকের মধ্যে কিন্তু ভর দেওয়া রয়েছে আমাদের 100। আমরা যদি একটু খেয়াল করি এই যে বস্তুটি ভর ভর কিন্তু দেওয়া রয়েছে 100 এবং আয়তন দেওয়া রয়েছে কিন্তু আমাদের 100, আয়তন দেওয়া রয়েছে 100। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের 100 বাই 100, অর্থাৎ ভর 100 আয়তন হচ্ছে 100, ভর এবং আয়তন দুইটি হচ্ছে 100, এক্ষেত্রে নিচে রয়েছে আমাদের 20। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করলে 100 থেকে বের করলে উপরে থাকলো আমাদের 1/20, এটাকে কাজ করলে হচ্ছে 0.05 এবং এর একক হচ্ছে কেজি মিটার পার কিউব, অর্থাৎ 0.05 কেজি মিটার পার কিউব কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর রয়েছে আমাদের 0.05 কেজি মিটার পার কিউব, কিন্তু অপশনে কিন্তু এটি কোথাও দেয়া নেই, সুতরাং এই প্রশ্নের অপশনটিতে কিন্তু ভুল রয়েছে। তাহলে ওই বস্তুটির ঘনত্বের পরম ত্রুটির মান, অর্থাৎ এই যে ডেল্টা রো এর যে মান, এর মানটা হচ্ছে আমাদের 0.05 কেজি মিটার পার কিউব, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ এখানে কিন্তু এটির অপশন সঠিকটি দেওয়া নেই। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 35। প্রশ্ন নম্বর 35-এ বলা আছে স্ফেরোমিটারের সাহায্যে কোনো গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণ কোনটি? আমরা জানি যে স্ফেরোমিটারের সাহায্যে কোনো গোলীয় তলের যে ব্যাসার্ধ যেটা আমরা নির্ণয় করি সেটার সূত্র হচ্ছে r সমান d স্কয়ার ডিভাইড বাই 6h প্লাস h/2, অর্থাৎ এই ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 36। প্রশ্ন নম্বর 36-এ বলা রয়েছে ব্যবহারিক ক্লাসে একজন ছাত্র অবতল তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়কালে স্ফেরোমিটারের সাহায্যে সমতল ও অবতল তলের রৈখিক স্কেলের পাঠ যথাক্রমে 9 মিলিমিটার ও 6 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের পাঠ যথাক্রমে 96 ও 33 পেল। বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা 100 এবং 3 পায়ের মধ্যবর্তী গড় দূরত্ব 40 মিলিমিটার, অবতল তলের বক্রতার ব্যাসার্ধ কত, স্ফেরোমিটার পিচ 1 মিলিমিটার, এগুলো কিন্তু দেওয়া রয়েছে। এটি এসেছে আমাদের সিলেট বোর্ড 2023 সালে এসেছে এই প্রশ্নটি। আমরা এই অঙ্কটি করার জন্য আমরা প্রথমে যে কাজটি করব, প্রথমে আমরা লঘিষ্ঠকরণ বের করে নিব, অর্থাৎ আমরা 1 নম্বরে কি কাজ করব সেটা লঘিষ্ঠকরণটি বের করে নিব। লঘিষ্ঠকরণ হচ্ছে আমরা জানি পিচ ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে পিচ হচ্ছে ক্ষেত্রে 1 মিলিমিটার আর বৃত্তাকার স্কেলের যে ভাগ সংখ্যা সেটি কিন্তু রয়েছে আমাদের 100, অর্থাৎ এই যে পিচ 1 মিলিমিটার দেওয়া রয়েছে এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কিন্তু আমাদের এই যে 100 রয়েছে। এক্ষেত্রে যদি আমরা এখান থেকে বের করি তাহলে আমরা লঘিষ্ঠকরণ যেটা পাবো 0.01 মিলিমিটার, এটা আমরা পাবো লঘিষ্ঠকরণ। এই লঘিষ্ঠকরণ বের করার পরে আমরা যে কাজটি করব, আমরা সমতল যে গোলকটি রয়েছে অর্থাৎ সমতল তল, এই সমতল তলের এই যে এখানে কিন্তু দুইটি তল দেওয়া রয়েছে, এই সমতল ও অবতল তলের আমরা সমতল তলের ব্যাসার্ধটি আগে বের করে নিব, পরে আমরা অবতল তলের ব্যাসার্ধটি বের করব। আমরা যদি সমতল তলের ব্যাসার্ধটি বের করি, ধরে নিলাম আমরা সমতল তলের ব্যাসার্ধ r1, সমান আমরা লিখবো l প্লাস c ইন্টু lc, এটা কিন্তু আমরা লিখবো। l যদি রৈখিক স্কেল পাঠ হয়ে থাকে এর মান কিন্তু ছিল আমাদের 9 প্লাস, এবং এই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কিন্তু পেয়েছিলাম আমরা 96, তাহলে 9 প্লাস 96 ইন্টু 0.01, এটা কিন্তু হচ্ছে আমাদের লঘিষ্ঠকরণের মান, অর্থাৎ এল এর মান ছিল আমাদের 9 এবং সি ছিল বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 96 এবং এলসি ছিল আমাদের লঘিষ্ঠকরণ। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যে মানটি পাবো সেটি পাবো 9.96 মিলিমিটার। এটি কিন্তু আমরা পেয়েছি এই সমতল পাতের ক্ষেত্রে বা সমতল তলের ক্ষেত্রে। এখন আমরা দেখবো অবতল তলের ক্ষেত্রে। অবতল তলের ক্ষেত্রে যে কাজটি করব, অবতল তলের ক্ষেত্রে আমরা ঠিক একইভাবে এইভাবে আমরা ব্যাসার্ধটা বের করে নিব। অবতল তলের ক্ষেত্রে ব্যাসার্ধ যদি r2 হয় তাহলে r2 সমান l প্লাস c ইন্টু lc। এক্ষেত্রে l এর মানটা অবতল তলের ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি 6 মিলিমিটার, তাহলে হচ্ছে এক্ষেত্রে 6, আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা পেয়েছিলাম আমরা 33 আর লঘিষ্ঠকরণ ছিল 0.01। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 6.33 মিলিমিটার, এটা আমরা পাবো। তাহলে এক্ষেত্রে আমরা দুইটা ব্যাসার্ধ যেহেতু পেয়েছি, এখন আমরা দুইটা ব্যাসার্ধ থেকে উচ্চতা নির্ণয় করব। আমরা যে কাজটি করব, উচ্চতা নির্ণয় করব, ওই তল দুটি উচ্চতা নির্ণয় করব। যদি আমরা দেখি যে তল দুটি উচ্চতা যদি বের করি, এর সমান লিখবো r1 মাইনাস r2। এক্ষেত্রে r1 মান ছিল 9.96 আর r2 মান ছিল
6.33। এই যে এক্ষেত্রে আমাদের R1, এটি ছিল আমাদের R2। এটাকে যদি আমরা কাজ করি তাহলে আমরা মান পাবো 3.63 মিলিমিটার। এটা আমরা পাবো 3.63 মিলিমিটার। এটা কিন্তু আমরা উচ্চতা পেয়ে গেলাম। এখন আমরা স্ফেরোমিটার যে সূত্রটি রয়েছে সেই সূত্রের মধ্যে এই মানগুলো আমরা যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটি হয়ে যাবে। h/2 এটি ছিল আমাদের সূত্র। এই সূত্রের মধ্যে যদি আমরা মানগুলো বসাই, ডি হচ্ছে স্ফেরোমিটারের 2 পায়ের মধ্যবর্তী দূরত্ব। এক্ষেত্রে কিন্তু আমাদের দেওয়া রয়েছে যে স্ফেরোমিটারের 3 পায়ের মধ্যবর্তী গড় দূরত্ব দেওয়া রয়েছে, অর্থাৎ 3টি পায়ের মধ্যবর্তী গড় দূরত্ব যদি দেওয়া থাকে সেটি হচ্ছে আমাদের 2 পায়ের মধ্যবর্তী গড় দূরত্ব দেওয়া থাকতে পারে বা 3 পায়ের মধ্যবর্তী গড় দূরত্ব দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে সেটি দেওয়া আছে আমাদের 40 মিলিমিটার। তাহলে ডি হচ্ছে 3 পায়ের মধ্যবর্তী গড় দূরত্ব। তাহলে আমরা লিখবো 40 স্কোয়ার 6 ইন্টু এইচ। আমরা যে এইচ এর মানটি পেয়েছি 3.63 অর্থাৎ 3.63 প্লাস হচ্ছে এর মান পেয়েছি 3.63 ডিভাইড বাই 2। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যে মানটি পাবো সেটি আমরা পাবো 75.276 মিলিমিটার। অর্থাৎ এই ক্ষেত্রে এটি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর 75.276 মিলিমিটার। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক নম্বর যে অপশনটি রয়েছে 75.276 মিলিমিটার, এক্ষেত্রে রয়েছে সেন্টিমিটার। সুতরাং এটি যেহেতু মিলিমিটার রয়েছে এবং এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 37। প্রশ্ন নম্বর 37-এ বলা আছে স্ফেরোমিটারের লঘিষ্ঠ ধ্রুবকের মান 0.01 মিলিমিটার হলে নিচের কোন ভেদটি নির্ভুলভাবে মাপা যাবে? আমরা জানি যে লঘিষ্ঠ ধ্রুবকের যে মানটি দেওয়া থাকে এর সমান অথবা এর গুণিতক মানগুলো সঠিকভাবে মাপা যায়। তাহলে এর সমান কিন্তু অপশনে যেহেতু নেই তাহলে এর গুণিতক মান কিন্তু আমাদের রয়েছে। এটি গুণিতক নয়, এটি গুণিতক নয়, এটি কিন্তু গুণিতক নয়, এটি কিন্তু গুণিতক, অর্থাৎ 0.01 এর দ্বিগুণ হচ্ছে এটা। সুতরাং এটি কিন্তু মাপা যাবে, অর্থাৎ ঘ নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 38 এ বলা রয়েছে বৃত্তাকার স্কেলের পূর্ণ ঘূর্ণন সংখ্যা m এবং বৃত্তাকার স্কেলের অতিরিক্ত ভাগ সংখ্যা n এবং লঘিষ্ঠ ঘূর্ণন LC হলে স্ফেরোমিটারের সাহায্যে h নির্ণয় সূত্র কোনটি? আমরা জানি যে স্ফেরোমিটারের সাথে h নির্ণয় সূত্র h সমান m প্লাস LC, এটি কিন্তু না, এবং h সমান m ইন্টু p এটিও কিন্তু নয়, h সমান m ক্রস n মাইনাস LC এটিও কিন্তু নয়, h সমান m ইন্টু পি প্লাস n ইন্টু LC, অর্থাৎ এই ঘ নাম্বার কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 39 এ বলা রয়েছে স্ফেরোমিটারের লঘিষ্ঠ ধ্রুবকের মান 0.02 মিলিমিটার হলে নিচের কোন ভেদটি নির্ভুলভাবে মাপা যাবে? আমরা জানি যে লঘিষ্ঠ ধ্রুবকের যে মানটি থাকে এই লঘিষ্ঠ ধ্রুবকের মানের সমান অথবা তার গুণিতক মানগুলো কিন্তু মাপা যায়, কিন্তু মানের সমান মান এটি নয়, মানের সমান এটি নয়, অথবা এর গুণিতক নয়, মানের সমান কিন্তু এটিও নয়, এর চাইতে কম রয়েছে, কম মাপা যাবে না। কমপক্ষে 0.02 হতে হবে বা এর সমান হতে হবে, কিন্তু এর গুণিতক হলেও চলবে। তাহলে 0.02 এর গুণিতক নয়, সমানও নয়, এটিও কিন্তু 0.02 এর গুণিতক নয়, সমান নয়, অর্থাৎ কোনোটি কিন্তু সঠিকভাবে মাপা যাবে না। স্ফেরোমিটার লঘিষ্ঠ ধ্রুবকের মান 0.02 মিলিমিটার হলে এর সাহায্যে তার লঘিষ্ঠ ধ্রুবকের মানের সমান মান অথবা তার চাইতে তার গুণিতক যে সংখ্যাগুলো ছিল সেগুলো কিন্তু মাপা যাবে। এখানে অপশনে তার সমান অথবা তার গুণিতক কোনো মান নেই, এজন্য এটি কোনোটি নির্ভুলভাবে মাপা সম্ভব নয়। এই অপশনগুলোতে কিন্তু সঠিক উত্তর নেই, এজন্য এই প্রশ্নটিতে আমাদের ভুল রয়েছে, অর্থাৎ এটি কোনোটি নয়, এটি সঠিক উত্তর হচ্ছে একটিও হবে না। তোমরা নতুন যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা ইন্টারমিডিয়েট পদার্থবিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের এবং অ্যাডমিশন টেস্টের বিভিন্ন এমসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলি নিয়মিত ভিডিও আকারে প্রকাশ করে থাকি। ধন্যবাদ।